এই কাহিনীর সমস্ত চরিত্র। নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড, বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আমি সুমি, আর আমার সাথে রয়েছে প্রত্যয়। আজ আপনারা শুনবেন পল্লব ঘোষের লেখা হরিগঞ্জ সিরিজের প্রথম গল্প, হরিগঞ্জ গ্রামের ভুতুড়ে আড্ডা। তবে গল্প শুরু করার আগে একটা কথা, আশা করি সবাই কমিউনিটি পোস্টটা আজকের দেখেছেন। স্টে টিউনড, আর কিছু এখন বলা যাবে না। এই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং তার সঙ্গে অবশ্যই হাইপ করতে ভুলবেন না। দেখুন, যেখানে লাইক, শেয়ার বাটনসগুলো আছে ওইখানেই হাইপ বাটন আছে। পজিটিভলি এই ভিডিওটা ভালো লাগলে হাইপ করবেন। যারা যারা গল্প পাঠাতে চান তাদের জন্য একটা লিংক দেওয়া থাকবে নিচের ডেসক্রিপশন বক্সে। কাইন্ডলি গল্প পাঠানোর জন্য সেই ফর্মটাকে সাবমিট করে দেবেন। তাহলে আর দেরি না করে শুরু করছি আমাদের আজকের গল্প, পল্লব ঘোষের লেখা হরিগঞ্জ সিরিজের প্রথম এপিসোড, হরিগঞ্জ গ্রামের ভুতুড়ে আড্ডা। মদন, আরে মদন, আরে ঝটপট চাটা বসা, আর কড়া করে একটু চিনি দিস। বলতে বলতে ষাটোর্ধ্ব হরিনাথ চাটুর্যে এসে বসলেন দোকানের কিছুটা বাইরে চালার নিচে রাখা কাঠের বেঞ্চের ওপর। সেখানে আগে থেকেই এসে উপস্থিত হয়েছেন পঞ্চাশোর্ধ্ব শিবদাসদা এবং সঙ্গে এনেছেন আমাকেও। শিবদাসদা পেশায় স্কুল মাস্টার এবং আমিও ওই স্কুলেই মাস্টারি করি। আমার বয়স 30-এর বেশি নয়, জোয়ান ছেলে। এই হরিগঞ্জ গ্রামেই একটা ছোট্ট ভাড়া বাড়িতে থাকছি। এমনিতে মফস্বলের ছেলে, 2-3 মাসে একবার বাড়ি যাই। তবে সন্ধ্যের পর এখন এই মদনের চায়ের দোকানে পাকাপাকিভাবে সদস্যপদ গ্রহণ করেছি, যদিও সেটা শিবদাস মাস্টারের পীড়াপিড়িতেই। সত্যি বলতে আমার প্রথমটা একটু কিন্তু বোধ হয়েছিল, বিশেষ করে বাপ কাকার বয়সী হরিনাথ চাটুর্যের সাথে বসে আড্ডা মারতে। কিন্তু প্রথম দিনই যখন ভদ্রলোক আমাকে বয়সোচিত সেবনের অত্যাবশ্যকীয় নেশার অধিকারী না হবার দরুন বেশ খানিক কথা শোনালেন, বুঝেছিলাম আর যাই হোক হরিনাথ চাটুর্যে মজলিসি মানুষ, তার সাথে বসে ওই হাহাহিহি ব্যাপারটা চলে বটে। পায়ের থেকে চামড়ার জুতোজোড়া খুলে হরিনাথ বললেন, কি হে শিবদাস, সাকরেত নিয়ে এসে পড়েছ এত সকাল সকাল? আজ বোধহয় হুক্কোয় টান দাওনি। শিবদাস মাস্টার হেসে বলল, না দাদা, রোজ রোজ ওই ঠিকরে লাগাও, ছিলিম সাজাও, এসব আর ভালো লাগে না। এই ঝড় বৃষ্টির সন্ধ্যায় মদনের চায়ের জন্য মনটা একটু যেন বেশি ছটপট করছে। তাই পিনাকিকে নিয়ে চলে এলাম। কি হে পিনাকি, কিছু বলো। আমি হেসে বললাম, না না, ঠিকই বলেছেন, আমারও এই সন্ধ্যাটা ঘরে একা একা বসে বিরক্ত লাগবে বই কি। হরিনাথ চাটুর্যে নাকে নস্যি ঠুসে বললেন, তা সবাই এসে গেল? বেটে বসাক এখনো এসে পৌঁছলো না যে? শিবদাস মাস্টার বলল, কোথায়? সকালে তো তাকে দেখতেই পেলুম না। দেখো কে, হয়তো বৃষ্টির দিনে হয়তো এ মুখো আর হবে না। হরিনাথ চাটুর্যে মাথা নেড়ে বললেন, অত সহজ নাকি? ও বেটে বসাক দিনে নিঃশ্বাস নেবে না তাও মেনে নেব, কিন্তু বেটা একদিনও মদনের চা খাবে না হতেই পারে না। ঝড় তুফান সুনামি যাই হোক, ও আসবেই। বৃষ্টিটা সারাদিন মুষলধারে হলেও এই সন্ধেবেলাটা খানিক ক্ষান্ত দিয়েছে। এমন সময় রাস্তায় জলকাদার ওপর কারো ছপাত ছপাত পা ফেলার শব্দ শোনা গেল। শিবদাস মাস্টার সেদিকে তাকিয়ে বলল, ওই তো বসাক মশাই এসে গেছেন। বেঁটে বসাক ওরফে বটকেষ্ট বসাক, জয়চাঁদ মহাজনের সুদের কারবারির হিসাব রক্ষক
ও খাতা লেখার কাজ করে। ভদ্রলোকের বয়স এই 40 ছুঁই ছুঁই হলেও উচ্চতায় 4.5 ফুটের বেশি নন। এই জন্যই বসাকের আগে নাম হিসাবে ব্যঙ্গসূচক বেঁটে শব্দটি বটকেষ্টকে পরিস্থাপিত করেছে। বেশ জোরে জোরে হেঁটে এসেছে বেঁটে, অর্থাৎ বেশ জোরে জোরে হেঁটে এসেছে বটকেষ্ট। মদনের দোকানের ছাউনির ভেতর ঢুকে জোরে জোরে নিঃশ্বাস ফেলে সে ছাতা গোটাতে লাগলো। শিবদাস মাস্টার একবার বসাককে আপাদমস্তক দেখে নিয়ে বলল, কি হলো? ওই জয়চাঁদের খাতায় লোকের পাপ পুণ্যের হিসেব সারা হলো চিত্রগুপ্ত? কথাটা যে তাকে ব্যঙ্গ করে বলা তা আর বলে দিতে হয় না। বসাক কেবল আর চোখে মাস্টারের দিকে একবার তাকিয়ে মদনের উদ্দেশ্যে বলল, কিরে মদনা, আমার জল নিয়েছিস তো নাকি? হ্যাঁ? মদনা মাটির ভাঁড়ে চা ঢালতে ঢালতে হেসে বলল, আই কাটাদা বাবু, সে আবার বলতে কেউ না আসুক আপনি আসবেন এ আমি জানি। আপনাদের লগেই তো এই বৃষ্টি বাদলা দিলেও দোকান খুলে পড়ে আসি। বসাক বসল হরিনাথ চাটুর্যের পাশে। হরিনাথ চাটুর্যে গলা ঝেড়ে বললেন, এত দেরি হলো যে, আর এরকম হাঁপাচ্ছ কেন? আরে বলো না কাকা, একই এত কাজ, তার উপর আমার এক উদ্ভট সমস্যা। জয়চাঁদ মহাজনের মেয়েকে ভূতে ধরেছিল। মদনের দোকানে রাখা জলের ঘটি থেকে জল খাচ্ছিল শিবদাস মাস্টার। কথাটা শুনে বিষম টিসম খেয়ে জল ফেলে সে এক একাকার কাণ্ড। বসাক মুখটা বাংলার পাঁচের মতো বেঁকিয়ে বলল, জানি তো তোমাদের এসব কথা বিশ্বাস হবে কেন। তোমরা হলে গিয়ে শিক্ষিত মাস্টার মানুষ, যুক্তিতক্ক ছাড়া তোমরা তো আবার মায়ের বোনকে মাসি বলেও মানো না। আর রাগ করছো কেন? তুমি বরং কি হয়েছে একটু খুলে বলো তো। আর সারাদিন তো কিরকম বৃষ্টি হয়েছে দেখলে। হয়েছে বলতে দুপুরবেলা আমি বৃষ্টি একটু কমতে খেয়ে দিয়ে আবার মহাজনের বাড়ি গেছি, বসে খাতা লিখছি। মহাজন বসে ভাত খাচ্ছিলেন। হঠাৎ বাড়ির চাকরানি মালতীর গলায় সে কি কান ফাটানো আর্তনাদ। ওরে বাবা রে, কি কাণ্ড! ওই ভগবান! ওরে বাবা রে! মহাজন রেগে মেগে গালাগালি দিয়ে বসলেন। ব্যাপার কি হয়েছে দেখতে আমরা ছুটে গেলাম মহাজনের বছর 15 মেয়ে জয়শ্রীর ঘরে। চিৎকারটা সেদিক থেকেই এসেছিল। দেখে তো আমাদের চক্ষু চড়ক কাজ। মালতী গোটা মেঝেতে খাবারের থালা ফেলে ছড়িয়েছে। দরজার এক পাশে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে মালতী। তার কাঁপার কারণ আর কিছুই না, ঘরের ভেতর মেঝেতে হাত পা ছড়িয়ে বসে জয়শ্রী। মাথার চুল এলোমেলো, সামনের দিকে লুটিয়ে পড়েছে, আর ক্ষণে ক্ষণে পাগলের মতো মাথা দুলিয়ে হেসে চলেছে। কথার ফাঁকে মদন এসে মাটির ভাঁড়ে সকলকে চা আর লেরো বিস্কুট দিয়ে গেল। চায়ে চুমুক দিয়ে বেটে বসাক বলল, তা আমরা ব্যাপার স্যাপার দেখে তো অবাক। মহাজনের বউ মেয়ের কাছে ছুটে গিয়ে মা মা বলে সবে মাত্র মেয়ের গায়ে হাত রেখেছে, অতটুকু মেয়ে একদম রাগে বাঘের মতো লাফিয়ে বলল তার মায়ের উপর। টিপে ধরল তার মায়ের টুটি। সে কি ভয়ানক কাণ্ড! আমরা সকলে ধরাধরি করে মহাজনের বউকে উদ্ধার করি, নইলে সে যাত্রায় গিন্নিমা ছবি হয়ে যেতেন আর কি। তারপরে আশেপাশে বাড়ির লোকেরা ছুটে এলো। ওরে বাপ রে, ওই মেয়েকে আগে ধরে বেঁধে রাখা হলো। সে মেয়ের মুখে কি অমানুষিক গর্জন, বলে কি না, ছেড়ে দে, ছেড়ে দে আমাকে, তোদের সব কটাকে শেষ করে দেব। ঘড়ি ঘড়ি বংশী ওঝাকে খবর দেওয়া হলো। এই বাদলা দিন বংশী ওঝারও নাকি আবার শরীর ভালো নেই, তবুও তাকে হাতে পায়ে ধরে নিয়ে আসা হলো। বংশী এসে বেশ খানিক হাত পা নাক মুখ ঘষাঘষি শোকাশোকি করে কিসব জানি করলো। তারপর জানালো, শাকচুনির কাজ, শাকচুনির কাজ। তারপর তো কিসব পাতা শিকড় বাকড় পুড়িয়ে মহাজনের মন খানেক হলুদ সরষে নষ্ট করে ঘন্টা খানেক হাত পা ঘুরিয়ে নেচে কুদে রমদা রমদি করার পর বেশ সুস্থ হলো। বাবারে বাবা,
বংশী বেটার হাতের কাজ আছে বলতে হবে, বুঝলে? আমিও ও শালাকে দেখে ভণ্ডই ভেবেছিলাম, কিন্তু না হে, ওই মেয়ে যার কাছে লোকে একা যেতেই ভয় পাচ্ছিল, বংশী তার নাকে ধোঁয়া টোয়া দিয়ে তাকে এমন কাবু করলে যে সে না দেখলে বিশ্বাস হয় না। শেষটায় যাওয়ার আগে মহাজনের কাছ থেকে ছেড়ে টাকা নিয়ে বিধান দিলে। তোমাদের বাড়ির পেছনে শেওড়া গাছ রয়েছে, ওটা কেটে ফেলো যত তাড়াতাড়ি পারো। যে ভূত ওই মেয়ের শরীরে ঢুকেছিল তার ওই গাছেই বাসা। অনেক দিন থেকেই ওর এই মেয়ের ওপর নজর ছিল। মদন দোকানের ভেতর চায়ের কেটলি পরিষ্কার করছিল। সে চোখ গোল গোল করে বলল, কও কি বসাক দাদা, এ যে সাংঘাতিক ব্যাপার। বিস্কুটে কামড় দিয়ে আমি বললাম, তা ওই ভূত মানে ওই শাঁকচুন্নি ওর নজর বেছে বেছে মহাজনের মেয়ের উপরেই কেন পড়ল মশাই? সে আর আমি কি বলবো পিনাকি ভাই, ভূতের কি ছেমো ধরেছিল সেই জানে। শিবদাস মাস্টার চায় চুমুক দিয়ে বলল, ওই তো না, ভূত দেখলে, ওঝা দেখলে, কেরামতি দেখলে, সব কিছুই দেখলে, কিন্তু ঘটনার পেছনে যে ব্যাখ্যা যুক্তি কারণ সেগুলো জানার চেষ্টাও করলে না। শিক্ষিত যুক্তিবাদীরা এইসব জিনিসটাই করে বলে তোমরা তাদের মিছে মিছে নাস্তিক, অবিশ্বাসী এইসব বলে ডাকো। এতক্ষণ চায়ে চুমুক দিতে দিতে এর ওর কথা শুনছিলেন হরিনাথ চাটুর্যে। মাস্টার, সব প্রশ্নের উত্তর হয় না হে। জীবনে এমন অনেক জিনিস ঘটে যার ওই খাতায় কলমে বা সূত্র মেনে কোনো ব্যাখ্যা হয় না, আর সেগুলোই হলো অলৌকিক ঘটনা। সকলে অবাক হয়ে তাকালো হরিনাথ চাটুর্যের দিকে। আমি সোৎসাহে বললাম, আপনি ওরকম কিছু দেখেছেন নাকি? বসাক গাব ফলের মতো চোখ গোল গোল করে বলল, ভূত দেখেছেন? হরিনাথ চাটুর্যে চায়ের ভাঁড় হাতে নিয়ে উপর নিচে মাথা নাড়লেন। দোকানের ভেতরেই দিন শেষে নিজের জন্য গ্লাসে একটু চা নিয়ে বসেছিল মদন। সে উত্তেজনার চোটে জল খাওয়ার মতো এক ঢোকে অনেকটা চা খেয়ে বলল, কোন কি কর্তা, আপনি তেনাতে দেখা পাইছিলেন? রাম 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 রাম, কি সাংঘাতিক ব্যাপার। শুধু দেখা নয় রে মদনা, আরও অনেক কিছুই পেয়েছিলাম। বলো কি দাদা, এতদিন এখানে আড্ডা দিচ্ছি, তোমার ভূত দেখার কথা তো কোশমিন কালেও শুনিনি। তা কথা যখন পেরেইছ, আজ হোক সেই গল্প। কি বলো বাকিরা? সে আবার বলতে, আরে বলো কাকা বলো, এমন বাদলার সন্ধ্যায় জমে যাবে একদম, তুমি শুরু করো। বাইরে বৃষ্টির সাথে একটা বেশ ঠান্ডা জোলো হাওয়া বইছে। মদনের টিনের চালে বৃষ্টির ফোঁটা পড়ে বেশ একটা ছান্দিক গতিতে ঝমঝম শব্দ হচ্ছে। পায়ের ওপর পা তুলে হরিনাথ চাটুর্যে বললেন, বলতে পারি, তবে দেখো বাপু, এ জিনিস আমার সম্পূর্ণ বাস্তব অভিজ্ঞতা, তাই কাল গপ্প ভেবে আবার ঠাট্টা তামাশা করো না। যদিও আমি নিশ্চিত এটা শোনার পর ঠাট্টা করার মনোভাব আর তোমাদের থাকবে না। মদন বলল, আরে কর্তা, এ কি কইছেন? তেনাদের নি ঠাট্টা করবো এমন বুড়ো না রাখাই ভালো। বলেন বলেন, আপনি বলেন। হরিনাথ চাটুর্যে একটু কেশে নিয়ে বলতে শুরু করলেন, তোমরা সবাই জানো যে আমি পোস্ট অফিসে কাজ করেছি, তবে এই হরিগঞ্জে পোস্টমাস্টারের পদ পাওয়ার আগে আমি ডাক পিয়নের কাজ করতাম পলাশডিহিতে। এ ঘটনা সেই জীবনেরই, তবে সেটাও প্রায় 25-30 বছর আগের কথা। পলাশডিহি এখান থেকে অনেক দূর।
কাজ করতে গেলে ওখানে ভাড়া নিয়ে থাকতে হতো। প্রথমটাই চেয়েছিলাম কাজ করব না, কি দরকার বাড়ি থেকে অত দূর গিয়ে ডাক পিয়নের কাজ করা। মাও চেয়েছিলেন ঘরের ছেলে ঘরে থাকুক, কিন্তু বেঁকে বসলেন আমার বাবা। উনি আমাকে এক প্রকার জোরই করলেন কাজটা করার জন্য। না, আমার সংসারে যে টাকা পয়সার টানাটানি ছিল তা নয়। আসলে বাবা বরাবরই এই ছেলেদের মায়ের আঁচলে মুখ গোজা ব্যাপারটা ঠিক পছন্দ করতেন না। তিনি চাইতেন ছেলেরা বাইরে বেরোক, হাজারটা সমস্যার সম্মুখীন হয়ে শিখুক কি করে মোকাবিলা করতে হয়, তবেই নাকি আসল পুরুষ মানুষ হওয়া যায়। এখন বাবার মুখের ওপর মার কি বা বলবে? আমাকে বাক্স প্যাটরা নিয়ে পাড়ি দিতে হলো পলাশডিহি। পলাশডিহির পোস্টমাস্টার ভাদুরী মশাই আমার থাকার জন্য একটা ঘর দেখে দিয়েছিলেন। ঘর বলতে বেশ ছোট সুন্দর একখানা একতলা পাকা বাড়ি। বাড়ির সামনেটা পাঁচিল দিয়ে ঘেরা, আর সেখানে ছোটোখাটো একটা বাগান আর পাতকুয়া ছিল। বললাম, তা মাস্টার বাড়ি তো খাসা, খরচাপাতি কিরকম? ভাদুরী মশাই পান চিবোতে চিবোতে বললেন, ও কিছু না, প্রত্যেকদিন সকালে একজন বৃদ্ধ কেয়ারটেকার আসে, রতনদা। তাকে মাস গেলে 5টা টাকা হাতে তুলে দিও বাপু, তৈলেই হবে। এই ঘরে সব জোগাড় আছে, তবে হ্যাঁ, রতনদা কেবল ঘর দর বাগান পরিষ্কার আর ওই টুকটাক বাজার টাজার করে দেবে, কিন্তু রান্নাটা তোমাকে নিচেই হাত বুড়িয়ে করে নিতে হবে। পারবে তো? আমি বললাম, যদিও খুব একটা রান্না বাড়িতে করিনি, তবে পারবো, আস্তে আস্তে শিখে নেব, কি আছে। সেই ভালো, সেই ভালো। নইলে আবার যেন রান্না বান্নার লোকের ছুতো এই গ্রাম থেকে কারোর ঘরের মেয়েকে তুলে এনো না যেন, তাহলে একেবারে কিচ্ছা হয়ে যাবে। ভাদুরী মশাই আমাকে গোটা বাড়িটা ঘুরিয়ে সব দেখিয়ে দিলেন। 2টো ঘর, একটা রান্নাঘর, স্নানের ঘর, মোটামুটি গ্রামে ঘরে চমৎকার একটা বাড়ি। তাও আবার এমন মাগনায় পেয়ে যাচ্ছি। আমি বললাম, আচ্ছা ভাদুরী মশাই, বলছি বাড়ির মালিক তো কেউ হবেন, তিনি টাকা নেন না? ভাদুরী মশাই বললেন, মালিক ছিলেন রামরাম গাঙ্গুলি, আমারই বন্ধু। টাকা পয়সা ছিল দেদার, যেটা পছন্দ হতো সেটা করতে দুবার ভাবতেন না। ভদ্রলোক কলকাতায় থাকতেন। একদিন আমার বাড়ি ঘুরতে এসে এই এলাকা খুব পছন্দ হলো তার। সে পছন্দ হলো তো হলো, এমন হলো যে এখানে ছোটোখাটো একটা বাড়ি বানিয়ে ফেললেন। ভেবেছিলেন এসে থাকবেন পাকাপাকিভাবে, তবে সে স্বাদ পূরণ করার আগেই কর্কট নামক একটা মরণ রোগে হক্কা ফেলেন। হ্যাঁ, কি আর বলবো, এই বাড়ি তৈরি হয়েছিল আমার জমিতেই। তাই পরে গাঙ্গুলিবাবুর ছেলেপিলেরাই বাড়ি আমাকেই দিয়ে দিলেন পুরোপুরি। সব বড় লোকদের বড় সড়ো ব্যাপার স্যাপার, কি বলবো বাপু। তা আমি আর কি করি, বাড়িটা বেচতেও ঠিক মন চাইল না। রতনদাকে রেখে দিলুম যত্ন আত্তি করার জন্য। আগে যারা এখানে ডাক পিয়ন হয়ে এসেছে সকলে কম বেশি এই বাড়িতেই উঠেছে। রতনদাও তাদের সেবা করে 2টো পাওনা পকেটস্থ করেছে। এক প্রকার এই বাড়ির মালিক আমাকেই বলতে পারো। তবে তবে তার জন্য আমি টাকা নিতে পারবো না বাপু, এই যে আমি বলে দিলুম। সেই বলুন, না হলে এখানে এমন খাসা একখানা বাগান বাড়ি
গ্রামে ঘরে এসব জিনিস তো পড়ে থাকলেই 12 ভূতে ভোগ করবে। ভাদুড়ি মশাই হেসে বললেন, না হে, এখানকার ভূত ভালো। 2 দিন থাকো, মিশে দেখো, সকলেই তোমাকে আপন করে নেবে একেবারে। সেদিন থেকে শুরু হলো নতুন জীবন। প্রথমটা বাবার উপর রাগ হলেও পরে বুঝেছিলাম ওভাবে থাকার একটা বেশ স্বাধীনতা রয়েছে। নৈরাজ্যের দেশে মুকুটহীন রাজা হয়ে আমি বিচরণ করতে লাগলাম গোটা বাড়িতে। সকাল সকাল আসতো 50 ঊর্ধ্ব রতনদা। 2 ঘন্টার মধ্যে ঘরের কাজ বাজার সব সেরে দিয়ে চলে যেত। মানুষ হিসেবে রতনদা খুবই ভালো, অমায়িক ব্যবহার। যেভাবে যা বলতাম সবটা করে দিত। রান্না করার কাঠঘর সেই সব জোগাড় করে দিয়ে যেত। খেয়ে দিয়ে সকাল 10টার মধ্যে আমি অফিস চলে যেতাম। ফিরতে ফিরতে একেবারে সন্ধ্যা। কিন্তু প্রথম দিনই যখন ভদ্রলোক আমাকে বয়সোচিত সেবনের অত্যাবশ্যকীয় নেশার অধিকারী না হওয়ার দরুন বেশ খানিক কথা শোনালেন রান্না করতে করতে। অবশ্য প্রথম দিন বেশ সমস্যা হয়েছিল। কোনোদিন ডালের থেকে ভাত বেশি সিদ্ধ হয়ে গিয়েছে, তা কোনোদিন আবার মাংসের হাড়ের থেকেও বেশি শক্ত হয়ে গেছে। যাই হোক, থেকে থেকে সবটা শিখে নিলাম। ছুটির দিনগুলোতে ভাদুড়ি মশাইয়ের সাথে সারাদিন বসে মাছ ধরতাম। আবার কোনো দিন বিকালে গ্রামের বটতলায় গিয়ে হাঁ করে লোকের কথা কিনতাম। বটতলায় একখানা বাঁশের বড় সড়ো মাচা করা ছিল। বিকাল হলেই গাঁয়ের লোক, বিশেষ করে বৃদ্ধের দল এসে ভিড় জমাতো সেখানে। নানান কথাবার্তা, খোঁজ গল্প চলতো একেবারে জমিয়ে। মাঝে মাঝে ওই ছোট্ট বৃদ্ধাশ্রমে আমি হতাম একমাত্র ছোকরা। তবে তাতে বিশেষ অসুবিধা হতো না। পলাশডিহির লোকেরা খুব সহজেই আমাকে তাদের আপন করে নিয়েছিল। ভাদুড়ি মশাই ঠিকই বলেছিলেন, এই গাঁয়ের ভূতগুলো ভালো। মাসখানেক মোটের ওপর বেশ ভালোই কাটল। একদিন অফিসে হঠাৎ ভাদুড়ি মশাই সকলকে আমন্ত্রণ জানিয়ে বসলেন। তাঁর একমাত্র ছেলে 10 বছরে পা দিয়েছে। সেই উপলক্ষে অফিসের সব কর্মচারীদের তিনি রাতে বাড়িতে খাওয়াতে চান। আমি মনে মনে ভাবলাম ভালোই হলো, আজকের রাতটা আর হাত পুড়িয়ে রান্না করতে হবে না। সন্ধ্যায় কাজ ছেড়ে সকলে মিলে গেলাম ভাদুড়ি মশাইয়ের বাড়ি। হ্যাঁ, এখানে প্রসঙ্গত বলে রাখা ভালো যে ভাদুড়ি মশাইয়ের বাড়ি আর পোস্ট অফিস গাঁয়ের ভেতরের দিকে। সেই তুলনায় আমার ঘর গাঁয়ের একদম শেষ প্রান্তে। তা ভাদুড়ি মশাইয়ের বাড়িতে অনুষ্ঠান, কেক, মিষ্টি খাওয়া ইত্যাদি সব কিছুই হলো। রাত 9টা নাগাদ ভদ্রলোক সকলকে খেতে বসালেন। ভাত, ডাল, আলু কুমড়োর তরকারি, বেগুনি, ভাপা ইলিশ, মাছের ডিমের বড়া, কচি পাঁঠার মাংস, চাটনি, রসগোল্লা, ক্ষীরকদম সহযোগে এক প্রকার বেশ রাজকীয় ভোগ সেরে ভাদুড়ি মশাইকে বিদায় জানিয়ে যখন বাড়ির পথে রওনা দিয়েছি, ঘড়ির কাঁটা 10টার ঘর পেরিয়ে গিয়েছে। বাকিরা যে যার রাস্তা ধরে নিয়েছে।
এই পথে আমি একাই। সেদিন টর্চটাও নিতে ভুলে গিয়েছিলাম। তাতে অবশ্য আমার অসুবিধা হওয়ার কথা নয়। রাস্তাঘাট এতদিনে ভালোই জানা হয়ে গিয়েছে। একা সাবধানে পা চালিয়ে হেঁটে চলেছি। মাঝে মাঝে পথের এদিক ওদিক থেকে এলোমেলো হাওয়া এসে কীরকম যেন গায়ের ওপর পাক খাচ্ছে। অন্যদিন সন্ধ্যার পরেও রাস্তার কুকুরগুলো এদিক ওদিক থাকে, ডাকাডাকি করে। আজ অবশ্য ওদের কাউকেই দেখতে পেলাম না। কিরকম যেন গোটা গ্রামটা নিঝুম নিস্তব্ধ হয়ে আছে। এত রাতে গ্রামের দিকে যদিও এটাই স্বাভাবিক, তা হাঁটতে হাঁটতে বটতলার পাশের মাচার কাছাকাছি এসেছি। কি মনে হতে বাঁ দিকে ঘুরে তাকালাম। অন্ধকারের মধ্যেও স্পষ্ট মনে হলো কে যেন মাচার উপর বসে আছে। শুধু বসে না, সে আমার দিকেই এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। আমি ডাকাবুকো সাহসী না হলেও নেহাত ভীতু ছিলাম না। তবুও একা এমন রাতের বেলা আচমকা এরকম দৃশ্য দেখলে গাটা একটু ছমছম করে বই কি। একটুক্ষণ তাকিয়ে থেকে বললাম, কে কে ওখানে? কোনো উত্তর এলো না। ওখানে কে বসে আছে? না, তাও কোনো উত্তর এলো না। এবার আমার একটু কৌতূহল হলো। সেটা মেটানোর জন্যই এগিয়ে গেলাম মাচার দিকে। হঠাৎ আমার মনে হলো অন্ধকারে ভর করে কেউ যেন আলোর গতিতে শুরুত করে মাচা থেকে পেছনের বট গাছে উঠে গেল। আমি মাচার উপর কাউকে না পেয়ে বট গাছের উপর তাকালাম। সেখানে অন্ধকার যেন আরো বেশি। কিছু দেখা বা শোনা কোনোটাই আর হলো না। মনে মনে ভাবলাম বোধহয় ভাদুরী মশাইয়ের পাঁঠার ভূত কষিয়ে মাংস খেয়েছি বলে আমাকে তাড়া করে বেড়াচ্ছে। সুযোগ পেলেই গুঁতিয়ে পেট ফাটিয়ে দেবে। সত্যি ঠেলে খাওয়া হয়েছে আজ। খাওয়ার চোটে ভুলভাল হয়তো দেখছি। মনে মনে হেসে বাড়ির পথ ধরলাম। কয়েক পা এগোতেই এবার একটা অদ্ভুত অনুভূতি হলো। একটা হাওয়া আমার গায়ে লাগছে। না না, ঠিক স্বাভাবিক প্রকৃতির হাওয়া নয়। হাওয়ায় কিরকম একটা যেন গুমো গন্ধ, আর সেটা আমার সাথে সাথে এগিয়ে চলছে। ব্যাপারটা যাচাই করতে আমি থমকে দাঁড়ালাম। আশ্চর্যভাবে হাওয়াও থেমে গেল। আবার চলতে শুরু করলাম। হাওয়াও বইতে শুরু করলো। ভারী আশ্চর্য তো। অতিরিক্ত খাওয়ার চোটে গিয়ে আমার মাথায় বায়ু চলল নাকি? এসব কি হচ্ছে আমার সাথে? হাঁটতে হাঁটতে বাড়ির কাছাকাছি আসতেই আবার সব ঠিকঠাক। হাওয়াটাও যেন কোথায় বাতাসে মিলিয়ে গেল। আমি বাড়ির ভেতর ঢুকলাম। জামা কাপড় ছেড়ে পরিষ্কার হয়ে
নিজের শোবার ঘরে এলাম। ঘরে ঢুকেই আমার চক্ষু চড়ক গাছ। ঘরের দেওয়ালের ওপর বেশ কিছুটা উঁচুতে একটা দেওয়ালে ঘড়ি ঝোলানো ছিল। দেখি ঘড়িটা সেখানে থাকার পরিবর্তে আমার বিছানার উপর পড়ে আছে। আশ্চর্য, এমন অদ্ভুত কাজ কে করলো? রতনদা। কিন্তু আমি যাওয়ার আগে নিজের ঘরের চাবি দিয়ে গেছি, এসে নিজে তালা খুলেছি। তাহলে মুহূর্তে সন্দেহটা মাথা চাড়া দিয়ে উঠল। গোটা বাড়িটা তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম। জানালা দরজা কোথাও কিচ্ছু ভাঙা নেই, বাড়ির ভিতর থেকেও কিচ্ছু চুরি যায়নি, অর্থাৎ চোর আসেনি। তাহলে মাথাটা বেশ ঝিমঝিম করছিল। ঘড়িটা জায়গায় তুলে রেখে বিছানায় গা এলিয়ে দিলাম। হ্যাঁ, সারাদিনে সাইকেল ঠেলে হেতা ওটা চিঠি বিলি, রাতে আবার ওসব গুরুপাক খাবার, এজন্য হয়তো ভুলভাল দেখছি। কিন্তু ঘড়িটা কে নামালো? আমি নিজে কখন কাজের খেয়ালে এটা করে গেছি সেটা ভেবে মনকে সান্ত্বনা দিয়ে ঘুমিয়ে পড়লাম। আমার সান্ত্বনা হয়তো ভুল ছিল, আর সেটা প্রমাণ করতে সেই রাত ক্রমশ অসহনীয় হয়ে উঠল। রাত তখন গভীর, ঘুমিয়ে আছি। হঠাৎ একটা বিশ্রী গুমো গন্ধ নাকে এলো। এদিক ওদিক মাথা ঝাঁকিয়ে ঘুম ঘুম চোখে উঠে বসলাম। গন্ধটা অনেকটা সেরকম যেমনটা আমি পেয়েছিলাম রাস্তা দিয়ে বাড়ি ফেরার সময়। গন্ধের উৎস বুঝতে এদিক ওদিক তাকাতেই সামনের দৃশ্য দেখে আমি ভয়ে আঁতকে উঠলাম। আমার বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন ধক করে লাফিয়ে উঠল। কে কে? রাতবাতির হালকা নীলচে আলোয় স্পষ্ট দেখলাম সেই দেওয়ালের উপর ঘড়িটা যেখানে আমি ঝুলিয়ে রেখেছিলাম সেখানে ঘড়ি নেই, বরং সেইখানে দেওয়ালের হুক থেকে ঝুলে রয়েছে একটা মেয়ের বীভৎস দেহ। সাদা কাপড় আর মুখের সামনে ঝুলে ঝুলে পড়েছে কালো চুল। সেই চুল বেয়ে টপ টপ করে গড়িয়ে পড়ছে কাঁচা রক্ত। ঝুলন্ত অবস্থাতেই মেয়েটার মুখ থেকে হঠাৎ চুলগুলো সরে যেতেই বেরিয়ে এলো দুটো আগুনের ভাঁটার মতো জলজলে চোখ আর একটা বিকৃত দন্তরাশির পৈশাচিক হাসি। এমন গা ঘিনঘিনে নারকীয় দৃশ্য আমি এর আগে কখনো দেখিনি। বালিশে নিজের মুখ ঢাকলাম। হৃৎপিণ্ডের ধকধকানি তখন আমার কয়েক গুণ বেড়ে গিয়েছে, বেশ বুঝতে পারছি। হঠাৎ সেই হাসির শব্দ আপনা হতেই থেমে গেল। সেই কুমো গন্ধটাও কোথায় হারিয়ে গেল। তার জায়গায় শোনা গেল কেবল একটা টিক টিক শব্দ। সাহস করে মাথা তুললাম। না, কোথায় সেই ঝুলন্ত দেহ? ঘড়ি তো ঘড়ির জায়গাতেই আছে। তাহলে
এতক্ষণ কি স্বপ্ন দেখলাম? প্রথমে নিজের গায়ে চিমটি কাটলাম, তারপর ঘরের বড় আলো জ্বাললাম। মেঝেতে কোথাও এক ফোঁটা রক্ত পড়ে নেই। সারা ঘরে আমি ছাড়া আর কেউই নেই। তাহলে আমি ভুল দেখলাম? এতটা ভুল? কিন্তু বিছানায় এসে শুলাম। কি যে হচ্ছে আজ আমার সাথে কিছুই মাথায় ঢুকলো না। পাশ ফিরে একটু ঘুমোনোর চেষ্টা করলাম, তবে সারা রাত খুব একটা ভালো ঘুম হলো না। বারবার মনে হচ্ছিল কেউ যেন লুকিয়ে লুকিয়ে সব সময় দেখে যাচ্ছে। ঘুমিয়ে পড়লেই একেবারে শেষ করে দেবে। পরদিন সকালে যথারীতি নিজের রান্না খাওয়া সেরে অফিসে রওনা দিলাম। রতনদাকে আর আগের রাতের ঘটনা নিয়ে কিছু বলিনি। কাজের ব্যস্ততায় হয়তো গোটা ব্যাপারটা আমার মাথা থেকে বেরিয়েও যেত। বিলি করার জন্য চিঠিগুলো পরপর সাজিয়ে রাখছি, হঠাৎ আমার এক সহকর্মী তুহিনদা এসে হেসে বললেন, কে হরিনাথ, কাল কেমন খাইদাই হইল? হ্যাঁ, আমিও হেসে বললাম, মন্দ কি, ভাদুরী মশাই তো 3 দিনের খাবার এক রাতেই খাইয়ে দিয়েছেন। তুহিনদা মাথা নেড়ে বলল, হ্যাঁ তাজা বলেছো, আমিও বেশ তৃপ্তি করে খাইছি। ভদ্রলোক এই বলে চলেই যাচ্ছিলেন। হঠাৎ কি মনে হতে আমার দিকে ঘুরে তাকিয়ে বললেন, ও কি হরিনাথ, তোমার জামাইও কিসের দাগে রক্ত মনে হচ্ছে? আমি ঘুরে দেখি আমার খাকি জামার কাঁধের কাছে ফোঁটা ফোঁটা কিছু পড়ার দাগ। প্রথমটা আমি নিজেও একটু অবাক হলেও হঠাৎ আমার মাথায় যেন আপনা হতেই কাল রাতের সেই ভয়ানক দৃশ্যটা ভেসে উঠল। হ্যাঁ, ওই দেওয়াল ঘেঁষে ঘড়ি রাখার জায়গাটার নিচেই কাঠের আলনা, আর সেখানে ঝুলছিল জামাটা। দেওয়ালে ঝুলতে থাকা ওই মেয়েটির মুখ থেকে, তার মানে রক্ত গড়িয়ে এই জামাতে পড়েছে। আমি বাকরুদ্ধ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। কি বলবো বুঝতে পারলাম না। যাই হোক, ভাদুরী মশাইয়ের ডাকে উত্তর না পেয়েই ভদ্রলোক চলে গেলেন। কাজ শেষে সন্ধ্যায় ঘরে ফিরলাম। ঘরে ঢুকে দেখি অদ্ভুত কাণ্ড। বিছানার চাদরের ওপর ছোট বড় নানান রকম পায়ের ছাপ। অনেকটা ঠিক ওই কেউ যেন কাদা পায়ে এসে গোটা বিছানায় হেঁটে বেরিয়েছে। পায়ের ছাপগুলো তবে জোড়া নয়, একটা ছোট আবার একটা বড়। এমন কাজ আবার কে করলো? কেউ কি ঘরের ভেতর ঢুকেছে? গোটা ঘরটা এদিক ওদিক খুঁজলাম, কিন্তু কেউ কোথাও নেই। সেই পায়ের ছাপটাও কেবল বিছানার চাদরেই রয়েছে, আর কোনো জায়গায় নেই, মেঝেতেও না।
এদিক ওদিক কোথাও কিছু না পেয়ে বিছানায় ক্লান্ত অবসন্ন শরীরে বসলাম। কি যে হচ্ছে কাল থেকে কিছুই বুঝতে পারছি না। মাথায় হাত রেখে বসে ভাবছি, হঠাৎ মনে হলো হাতের ওপর কি একটা যেন ফোঁটা ফোঁটা পড়ছে। হাত নামিয়ে দেখি রক্ত। সাথে সাথে আমার চোখ গেল ওপরে সিলিংয়ের দিকে, আর ভয়ে চিৎকার করে আমি বিছানা থেকে মেঝেতে পড়ে গেলাম। টিকটিকির মতো ঝাড় হাত পায়ে সিলিংয়ের দেওয়াল আঁকড়ে ঝুলে রয়েছে আমার কালকের দেখা সেই বীভৎস নারী মূর্তি। সাদা কাপড়ে ঢাকা দেহ, বীভৎস রক্তমাখা মুখ, আর মাথার সামনে ঝুলে থাকা চুলের গোছা। আগুনের ভাঁটার মতো দুটো চোখের প্রাণঘাতী দৃষ্টি আমার দিকেই নিবদ্ধ। আমি ভয়ে কাঁপতে কাঁপতে বললাম, কে তুমি? মেয়েটার মাথা আমার চোখের সামনে দম দেওয়া পুতুলের মতো একবার ঘুরে গেল। সে দৃশ্য চোখের সামনে না দেখলে বিশ্বাস করা কঠিন। এক পৈশাচিক অট্টহাসিতে ফেটে পড়ল মেয়েটি। তোর জম। আমার হাত পা কিরকম যেন কাঁপতে শুরু করেছে। বললাম, কি চাও তুমি? মেয়েটি এবার এক লাফে সিলিং থেকে মেঝেতে নামলো। তারপর টিকটিকির মতোই চার পায়ে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। একটা বিশ্রী গুমো গন্ধে গোটা ঘর ভরে উঠল। সেই গন্ধের চোটে অন্নপ্রাশনের ভাত অবধি পেট থেকে উঠে আসবে, আর হলো সেটাই। আমি বেশ কয়েকবার ন্যাক্কার তুলেও চেপে রাখতে পারলাম না। তার উপর চোখের সামনে ওই মেয়েটির অমন কাঘিনঘিনের রূপ। আতঙ্কে বমি করে ফেললাম। এরপরের দৃশ্য আমার বর্ণনা করতেও গা গুলিয়ে উঠছে। মেয়েটি তার সাপের মতো লকলকে লাল জিভ বের করে পরম তৃপ্তিতে চেটে গলাধকরণ করলো সবটুকু বমি। আমার পক্ষে আর বসে ওই দৃশ্য দেখা সম্ভব নয়। আমার হাত পা সব অবশ হয়ে আসছিল। তবুও মনে অনেকটা জোর নিয়ে উঠে দাঁড়ালাম। ছুটলাম দরজার দিকে, কিন্তু দরজা আমার মুখের উপর কোনো এক অদৃশ্য মায়া বলে সশব্দে বন্ধ হয়ে গেল। পাগলের মতো দরজায় কিল ঘুষি লাথি মারতে লাগলাম, কিন্তু দরজা খোলবার নয়। পেছন থেকে সেই মেয়েটির গা ঘিনঘিন করা হাসির শব্দ যেন প্রতি মুহূর্তে আমার ব্যর্থতাকে আরো বেদনাদায়ক করে তুলছিল। তবুও দরজা আর খুলল না। আমার চোখ ফেটে জল বেরিয়ে এলো। মেয়েটি এবার পেছন থেকে চেপে ধরলো আমার চুলের মুঠি। দাঁতে দাঁত চেপে বলল, কিরে, কি ভেবেছিস পালিয়ে যাবি? পারবি না। আমার হাত থেকে পালিয়ে কেউ বাঁচে না, কেউ না। প্রচণ্ড আক্রোশে সে আমার মাথাটা পাশের দেওয়ালে ঠুকে দিল। যন্ত্রণায় আমি চিৎকার করে উঠলাম। এসব কি হচ্ছে, কেন হচ্ছে তা বোঝার মতো ক্ষমতা আমার আর নেই। মেয়েটির ধারালো নখ বিশিষ্ট হাতের 5টা আঙুল সজোরে এসে পড়ল আমার গালের ওপর। আমি মেঝেতে লুটিয়ে পড়ে জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল তখন দেখি সকাল হয়ে গিয়েছে।
ধর্মর করে উঠে বসলাম। সারা রাত আমি মেঝেতে এমন অজ্ঞান হয়ে পড়েছিলাম, কাল রাতের ঘটনাটা মনে পড়তেই গায়ের লোম খাড়া হয়ে উঠল। কি বিভীষিকার মধ্যে দিয়ে গিয়েছি আমি। ভেবেছিলাম আর বাঁচব না, কিন্তু কিভাবে যে বেঁচে গেলাম তা জানি না। উঠে স্নান সেরে ঘরে যা দুটো খাবার ছিল মুখে দিলাম। রান্না বিশেষ কিছু করতে ইচ্ছা করছিল না, তবুও খেতে তো হবে। আলু সেদ্ধ আর ভাতে ভাত চাপিয়ে দিয়ে আপিসে রওনা দিলাম। আগের রাতের ঘটনা কাউকে কিচ্ছু বললাম না। আমি নিজেই জানি না আমার সাথে এসব কি ঘটছে আর কেনই বা ঘটছে। এদের বললে এরা এখন কি ভাববে না ভাববে তাই বলতে ঠিক সাহস পাইনি। দেখাই যাক না আরো দু একদিন কত দূর জল গড়ায়। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও তুইন্দা আমাকে লক্ষ্য করেছিলেন। বললেন, বলি কি গো হরিনাথ, তোমার গালে এমন 5 আঙুলের দাগ কিসের গো? হ্যাঁ, জায়গাটা তো বেশ লাল হয়ে রয়েছে। আমার মনে পড়ল কাল রাতে ওই পিশাচি আমাকে কষিয়ে থাপ্পড় মেরে অজ্ঞান করে দিয়েছিল। ব্যাপারটা কোনোভাবে এড়িয়ে যেতে চাইলেও তুহিনদা ছাড়লেন না। আপিসে ফার্স্ট এড রাখাই থাকে, ওষুধ লাগিয়ে দিলেন। আমি এই ঘটনাটা চাপতে বললাম, আর বলবেন না তুহিনদা, কাল রাতে হঠাৎ কুকুরের তাড়া খেয়েছিলাম, তাই আর কি ওই জলকাদায় পড়ে গিয়ে একটু চোট আঘাত পেয়েছি। তুহিনদা অবাক চোখে আমাকে আপাত মস্তক দেখে বললেন, কাল রাতে বৃষ্টি হয়েছিল? জানি না বাপু, নাকি দেখো জীবন সঙ্গী হওয়ার প্রস্তাবে প্রত্যাখ্যাত হওয়ার ফল। আমাকে বলছো না তো? তা কে সেই মহিষী যার ওপর মন পড়লো? তুহিনদা আমাকে কাঁধে ঠেলা দিলেন। ব্যাপারটা যখন ইয়ার্কির মধ্যে দিয়ে যেতে চাইছে তখন আমিও যেতে দিলাম। আর বেশি কিছু ঘাঁটালাম না। আমার ভেতরে যে কি ঝড় চলছে আমি জানি। আপিস শেষে বাড়িতে পা রাখলাম। পরদিন খাবারের মতো দোকান বাজার করেই নিয়েছিলাম। রতনদার দুদিন দেখা নেই, বুড়ো মানুষ, হয়তো শরীর টরীর খারাপ করেছেন। কিন্তু আমাকে তো খেতে গেলে নিজেকেই দোকান বাজার করতে হবে। তাতে অবশ্য অসুবিধা কিছু নেই, কিন্তু অসুবিধা আমার ভাড়ার ঘরের পরিবেশ নিয়ে। বাড়ির চৌকাঠে পা রাখলাম। মনের ভেতর আপনা হতেই একটা ভয় যেন মাথা চাড়া দিয়ে উঠল। না জানি আজকের রাতে আবার কি বিভীষিকা অপেক্ষা করছে আমার জন্য। ঘরের দরজা আলতো করে খুলে ভেতরে মুখ বাড়ালাম। আপনা হতেই আগে চোখ গেল সিলিংয়ের দিকে। না, আজ সেখানে আর কেউ নেই। চোখ গোটা ঘরটাতেই একবার বুলিয়ে নিলাম। ভয় পাওয়ার বা অবাক হওয়ার মতো কিছুই চোখে পড়ল না। একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ঘরের ভেতর পা রাখলাম। দরজাটা পেছনে ঠেলে বন্ধ করে সবেমাত্র 2 পা এগিয়েছি, আচমকা দুটো হাত পেছন থেকে এসে চেপে ধরলো আমার গলা। যে ভয়টা এতক্ষণ আমার শরীর থেকে প্রায় নেমেই গিয়েছিল সেটা আবার ঘুরে ফিরে এসে জাঁকিয়ে বসলো আমার মনের ভেতর।
আমার পেছন থেকে ভেসে এলো সেই পৈশাচিক কণ্ঠস্বর। কি ভেবেছিস? হ্যাঁ? আমি নেই? হ্যাঁ, আমি চলে গেছি। আমার হাত থেকে তোর নিস্তার নেই, তোর নিস্তার নেই। একটা আর্তচিৎকার বেরিয়ে এলো আমার মুখ থেকে। নিজেকে ছাড়ানোর প্রবল চেষ্টা করলাম, কিন্তু সেই দুই হাতে যেন পশুর মতো শক্তি। ধারালো নখ ধীরে ধীরে আমার চামড়া ভেদ করে ঢুকে যাচ্ছে। শরীর ধীরে ধীরে অবশ হয়ে আসছে। চোখের সামনে দেখতে পাচ্ছি আমার ঘরের পরিবেশটা কিরকম ধোঁয়াটে হয়ে উঠছে। ধীরে ধীরে আমার সমস্ত ইন্দ্রিয় শক্তি কাজ করা বন্ধ করে দিতে লাগলো। পেছনে সেই অট্টহাসির শব্দ কিরকম যেন বিকৃত শোনালো। হঠাৎ যেন আমার গলার ওপর হাতটা আলগা হয়ে গেল। আমি মাটিতে লুটিয়ে পড়লাম। আর আমার কিছু মনে নেই। জ্ঞান যখন হলো তখন সকাল হয়ে গিয়েছে। গোটা ঘাড়ে অসহ্য যন্ত্রণা, এখনো চাপ চাপ রক্ত লেগে রয়েছে। আচ্ছন্নের মতো বেশ খানিকক্ষণ পড়ে রইলাম। কি যে হবে আমার কিছুই জানি না।